আচ্ছা, আন্তর্জাতিক বাণিজ্যের জগতে খুব প্রচলিত একটা ধারণা আছে, তাই না? যারা নিয়মিত এক্সপোর্ট বা রপ্তানি করেন তাদের অনেকেরই একটা বদ্ধমূল ধারণা হলো হাতে একটা লেটার অফ ক্রেডিট বা এলসি চলে আসা মানেই পেমেন্ট একদম ১০০% নিশ্চিত। মনে করা হয় এলসি ওপেন হয়েছে মানে টাকা তো একেবারে পকেটে ঢুকে গেল, আর কোনো টেনশন নেই। কিন্তু আজকের এই বিস্তারিত বিশ্লেষণে আমরা এই আপাতদৃষ্টিতে নিখুঁত মনে হওয়া ধারণাটার একটু গভীরে যাব। আমরা আসলে দেখার চেষ্টা করব ব্যাংকিং প্রক্রিয়ার ভেতরে ঠিক কী ঘটে, আর কেন অনেক সময় দেখা যায় ওই কাঙ্ক্ষিত পেমেন্ট লোকাল অ্যাকাউন্টে ঢোকার আগেই তার একটা বেশ বড় অংশ একেবারে নীরবে, বলতে গেলে হাওয়ায় মিলিয়ে যায়। তো মূল প্রশ্নটা হলো, একটি এলসি কি এক্সপোর্টারদের জন্য সত্যি ১০০% নিরাপদ? ট্রেড বা বাণিজ্যের সাথে যারা দীর্ঘদিন ধরে জড়িত তাদের অনেকেই কিন্তু এই কথাটাকে একদম ধ্রুব সত্য বলে মেনে নেন। হ্যাঁ, এটা ঠিক যে এলসি একটা অত্যন্ত শক্তিশালী পেমেন্ট সিকিউরিটি দেয়, সন্দেহ নেই। তবে ভেতরের বাস্তবতাটা কিন্তু বেশ আলাদা আর কিছুটা জটিল। কারণটা কি? কারণ হলো, এই সুরক্ষিত প্রক্রিয়ার আড়ালে এমন কিছু হিডেন চার্জ বা ফি লুকিয়ে থাকে যা একেবারে নিঃশব্দে এক্সপোর্টারের কষ্টার্জিত প্রফিট বা মুনাফা কমিয়ে দেয়। এই ছোট ছোট ফাঁকফোকরগুলো আগে থেকে না বুঝলে দীর্ঘমেয়াদে যে কোনো ব্যবসারই বড় ধরনের ক্ষতি হতে পারে। চলুন আজকের আলোচনার সুনির্দিষ্ট রোডম্যাপটা একটু এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমে থাকছে এলসি নিরাপত্তার মিথ, এরপর লুকানো ব্যাংক চার্জের ব্যাখ্যা, ৩ নম্বরে আমরা দেখব ডিসক্রিপেন্সি এবং পেমেন্ট আটকে যাওয়ার কারণ, এরপর থাকছে একটি বাস্তব বাণিজ্যের দুঃস্বপ্ন, আর সবশেষে নিরাপদ পেমেন্ট নিশ্চিত করার অব্যর্থ ফর্মুলা। পর্ব ১, এলসি নিরাপত্তার মিথ, প্রত্যাশা বনাম বাস্তবতা। আন্তর্জাতিক বাণিজ্যে যখন কেউ পা রাখেন তখন প্রত্যাশা থাকে খুব পরিষ্কার, একটি ১০০% নিরাপদ এবং গ্যারান্টিযুক্ত পেমেন্ট। কিন্তু বাস্তবতা হলো লেটার অফ ক্রেডিটের এই যে একটা সুন্দর আদর্শ ছবি আমাদের মনে আছে, সেটা প্রকৃত লেনদেনের সময় ঘটা আর্থিক লিকেজ বা ফুটোগুলোর সাথে সরাসরি ধাক্কা খায়। একদিকে থাকে সম্পূর্ণ ফান্ড পাওয়ার আকাশছোঁয়া প্রত্যাশা, আর ঠিক উল্টো দিকে থাকে হিডেন চার্জ আর অতি সামান্য, বলতে গেলে তুচ্ছ কিছু কাগজের ভুলের কারণে পুরো পেমেন্ট আটকে যাওয়ার রূঢ় বাস্তবতা। এই যে একটা মানসিক দ্বন্দ্ব আর অহেতুক অর্থনৈতিক ক্ষতি, এটা অনেক সময় ব্যবসার গতি একেবারে ধীর করে দেয়। পর্ব ২, লুকানো ব্যাংক চার্জের ব্যাখ্যা। আসলেই টাকাগুলো যায় কোথায়? এই জায়গাটাতে একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে, যেটা একদম গভীরভাবে বোঝা দরকার। এলসি খোলার জন্য অ্যাপ্লিকেন্ট বা বায়ারকে কিছু নির্দিষ্ট ফি দিতে হয়, যেমন ধরুন এলসি ইস্যুয়েন্স বা কনফার্মেশন ফি। এখন অনেকেই ভাবেন বায়ার যেহেতু ফি দিচ্ছে তার মানে সেলার বা এক্সপোর্টারকে হয়তো আর কোনো ফি দিতে হবে না। কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। বেনিফিশিয়ারি বা সেলারের ঘাড়েও বেশ কিছু বাধ্যতামূলক কর্তন এসে পড়ে। নেগোসিয়েশন, রিইম্বার্সমেন্ট বা ডকুমেন্ট হ্যান্ডলিংয়ের মতো বিষয়গুলোর খরচ এক্সপোর্টারকেই বহন করতে হয়। আর মজার ব্যাপার হলো, এই খরচগুলো বায়ার কখনোই দেয় না, এগুলো সরাসরি সেলারের পেমেন্ট থেকে কেটে রাখা হয়। এই সেলার সাইড চার্জগুলো আসলে কি? এগুলো মূলত ব্যাংকগুলো প্রশাসনিক কাজের একটা মূল্য। যেমন ধরুন ফান্ড ট্রান্সফার করা বা ডকুমেন্টের সত্যতা যাচাই করা, এই কাজগুলোর জন্যই ব্যাংক এই ফিগুলো আরোপ করে। এবং সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কি জানেন? এই টাকাগুলো দেওয়ার জন্য ব্যাংক কিন্তু এক্সপোর্টারের কাছে আলাদা করে কোনো বিল বা ইনভয়েস পাঠায় না। মূল ফান্ড লোকাল ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার ঠিক আগেই একদম অটোমেটিক্যালি এই চার্জগুলো পেমেন্ট থেকে কেটে নেওয়া হয়। ফলাফল হিসেবে ঠিক যে পরিমাণ টাকা আসার কথা ছিল, অ্যাকাউন্টে তার চেয়ে বেশ খানিকটা কম টাকা জমা পড়ে, আর এক্সপোর্টার অবাক হয়ে ভাবেন টাকাটা গেল কোথায়। একটা সাধারণ লেনদেনের গাণিতিক হিসাব যদি আমরা একটু ভেঙে দেখি, তাহলে পরিষ্কার বোঝা যাবে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড রেট অনুযায়ী টাকাগুলো ঠিক কিভাবে ভাগ হয়ে যাচ্ছে। ধরুন অ্যাডভাইজিং ফি হিসেবে $৭৫ এবং ফান্ড ট্রান্সফারের রিইম্বার্সমেন্ট ফি হিসেবে $৬০ খুব সহজেই কাটা যায়। এর সাথে যুক্ত হয় সুইফট চার্জ আরও প্রায় $৪০, যেটা মূলত একটা দেশ থেকে অন্য দেশে ব্যাংকগুলো নিজেদের মধ্যে অত্যন্ত সুরক্ষিত মেসেজ আদান প্রদানের একটা খরচ। আর শেষে ডকুমেন্ট হ্যান্ডলিংয়ের জন্য $৩৫। একটু খেয়াল করলেই দেখবেন প্রতিটি ফি আলাদাভাবে খুব ছোট মনে হলেও সব মিলিয়ে কিন্তু অঙ্কটা বেশ বড় হয়ে দাঁড়ায়। তো সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? একটা মাত্র ট্রানজ্যাকশন বা লেনদেন থেকে অবলীলায় $২০০-এরও বেশি হাওয়া হয়ে যেতে পারে, শুধুমাত্র এই অপরিহার্য ব্যাংকিং ফিগুলোর কারণে। এখন একটা ছোট বা মাঝারি সাইজের চালানের কথা যদি আমরা চিন্তা করি, এই $২০০ বা তার বেশি খরচ হওয়া মানে কি? এর মানে হলো একটা সম্পূর্ণ প্যালেটের মুনাফা বা প্রফিট চোখের পলকে হাওয়া হয়ে যাওয়া। এবং সবচেয়ে বড় কথা হলো, এই খরচগুলো কিন্তু চাইলেও এড়ানোর কোনো সুযোগ নেই। এটা এই ব্যবসার একটা অবিচ্ছেদ্য অংশ। এটা যদি আগে থেকে হিসেবে ধরে না রাখা হয়, তাহলে দিন শেষে লাভের অঙ্ক কিছুতেই মিলবে না। পর্ব ৩, ডিসক্রিপেন্সি এবং পেমেন্ট আটকে যাওয়া, যাকে বলা যায় ক্যাশ ফ্লোয়ের প্রধান শত্রু। এই ডিসক্রেপেন্সি বা কাগজের অমিল জিনিসটা
ট্রেড ফাইন্যান্সের জগতে সত্যিকারের একটা খলনায়কের মতো কাজ করে। ব্যাংকগুলোর একটা কড়া আন্তর্জাতিক নিয়ম আছে, তারা কিন্তু কেবল ডকুমেন্টের উপর ভিত্তি করে লেনদেন করে, কোনো ফিজিক্যাল বা বাস্তব পণ্যের ওপর নয়। অর্থাৎ কেউ যদি জাহাজ ভর্তি করে দুনিয়ার সেরা মানের পণ্যও পাঠায়, ব্যাংকের কাছে তার কানাকড়িও মূল্য নেই, যদি না কাগজপত্রে সেটা নির্ভুলভাবে লেখা থাকে। ডকুমেন্টের একটা কমা বা ফুল স্টপও যদি এলসির শর্তের সাথে একটুও না মেলে, তবে ব্যাংক সরাসরি সেটাকে চুক্তির লঙ্ঘন হিসেবে ধরে নেয়, আর সাথে সাথে কোনো কথা ছাড়াই পেমেন্ট রিলিজ করা বন্ধ করে দেয়। সাধারণ ভুলের এই তালিকাটার দিকে একটু চোখ বোলালেই বোঝা যায় ব্যাপারটা কতটা সংবেদনশীল। যেমন ধরুন, ইনভয়েসের সাথে বিল অফ ল্যাডিংয়ে তথ্যের অমিল, শিপমেন্টের তারিখে ভুল বা পণ্যের পরিমাণ ও বিবরণে অমিল, এমনকি ইন্স্যুরেন্স ক্লজে ভুল বা প্যাকিং লিস্টের অমিলও হতে পারে। শুনতে এগুলোকে নিতান্তই তুচ্ছ বা ছোটখাটো ভুল মনে হতে পারে, কিন্তু বাস্তবে নামের বানানে কোম্পানি শব্দের জায়গায় শুধুমাত্র কো লেখার কারণেও $মিলিয়ন পেমেন্ট মাসের পর মাস আটকে যাওয়ার নজির আন্তর্জাতিক বাণিজ্যে অহরহ ঘটছে। ব্যাংক এই কাগজের ভুলের জায়গায় এক চুলও ছাড় দেয় না। আর এই ভুলের মাসুলটা কতটা চড়া জানেন? জমা দেয়া কাগজপত্রে খুঁজে পাওয়া প্রতিটি আলাদা ডিসক্রিপেন্সির জন্য ব্যাংক সাধারণত $50 থেকে $150 পর্যন্ত আর্থিক জরিমানা আরোপ করে থাকে। সবচেয়ে ভয়ানক বিষয়টা হলো, এই জরিমানা কিন্তু মাত্র একটার জন্য নয়। যদি 3টি ভিন্ন পেপারে 3টি ছোট ছোট ভুল থাকে, তবে এই জরিমানা বহুগুণে বেড়ে $150 থেকে $450 পর্যন্ত হয়ে যেতে পারে। একদম গুনতে গুনতেই টাকাটা কেটে নেওয়া হয়, আর এই বিপুল পরিমাণ অর্থ একেবারে নীরবে এক্সপোর্টারের প্রফিট মার্জিনকে ধ্বংস করে দেয়। পর্ব 4, একটি বাস্তব বাণিজ্যের দুঃস্বপ্ন। চলুন দেখি আটকে থাকা পেমেন্টের অ্যানাটমিটা আসলে কেমন হয়। একটা বাস্তবসম্মত কালানুক্রমিক টাইমলাইন বা ঘটনার পরম্পরা দিয়ে পুরো সমস্যাটার চিত্রপট একটু তুলে ধরা যাক। প্রথম 5 দিনে কোনো রকম ঝামেলা ছাড়াই অত্যন্ত সুন্দরভাবে একদম স্মুথলি শিপমেন্ট সম্পন্ন হলো, সবাই খুশি। ষষ্ঠ দিনে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে ব্যাংকের ডকুমেন্ট জমা দেওয়া হলো, মনে হচ্ছিল ব্যাস সবকিছুই তো ঠিকঠাক চলছে, পেমেন্ট আসতে আর কয়দিন। কিন্তু অষ্টম দিনে এসে ব্যাংকের তীক্ষ্ণ নজরে পড়ল একটা নিতান্তই সাধারণ বানানের ভুল। আর ঠিক নবম দিনে বিনা মেঘে বজ্রপাতের মতো পুরো পেমেন্ট প্রক্রিয়াটিতে একটা বিশাল হোল্ড বা স্থগিতাদেশ চলে এলো। ঠিক এই মুহূর্তটাতে সবচেয়ে বড় বিপদের জায়গাটা তৈরি হয়, কারণ ক্ষমতার ভারসাম্যটা হঠাৎ করেই পাল্টে যায়। পেমেন্ট আটকে যাওয়ার সাথে সাথে এক্সপোর্টার সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে তার সমস্ত লিভারেজ বা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন বাধ্য হয়ে বায়ারের করুণা এবং অনুমোদনের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আর এই অপেক্ষার প্রতিটি প্রহরে, প্রতিটি দিনে ব্যাংকের ওই জরিমানার মিটার কিন্তু ক্রমাগত ঘুরতেই থাকে, সেটা থামে না। একজন আত্মবিশ্বাসী এক্সপোর্টার চোখের পলকে পরিণত হন সম্পূর্ণ অসহায় এক পক্ষে। পর্ব 5, নিরাপদ পেমেন্টের ফর্মুলা। কিভাবে রপ্তানি আয় সুরক্ষিত রাখা যায়। আন্তর্জাতিক বাণিজ্যের এই যে একটা জটিল গোলকধাঁধা, এখানে যদি টিকে থাকতে হয়, তবে কিছু প্রতিরোধমূলক পদক্ষেপ প্রতিদিনের রুটিনে একদম কঠোরভাবে ঢুকিয়ে নিতে হবে। যেমন এলসি ইস্যু হওয়া মাত্রই সেটা লাইন বাই লাইন খুঁটিয়ে পড়া। শিপমেন্টের আগেই প্রতিটি শর্ত মিলিয়ে দেখার কোনো বিকল্প আসলে নেই। 100% নির্ভুল ডকুমেন্ট প্রস্তুত করা এবং ইন্স্যুরেন্সের ক্লজগুলো নিখুঁতভাবে যাচাই করাটা এখানে বলতে গেলে অক্সিজেনের মতো জরুরি। আর হ্যাঁ, পুরো প্রক্রিয়ায় ব্যাংকের সাথে একদম পরিষ্কার এবং নিয়মিত যোগাযোগ বজায় রাখতেই হবে। নিখুঁত এক্সিকিউশন এবং নিশ্চিত আর্থিক নিরাপত্তার জন্য এই চূড়ান্ত 4 স্তরের ফর্মুলাটা বোঝা অত্যন্ত প্রয়োজন। ফর্মুলাটা খুব সহজ কিন্তু দারুণ কার্যকর। ধাপ 1, সঠিক এলসি অর্থাৎ শর্তাবলী যাচাই করে সঠিক এলসি গ্রহণ করা। ধাপ 2, সঠিক ডকুমেন্ট, ওই এলসির সাথে হুবহু মিল রেখে নির্ভুল ডকুমেন্ট প্রস্তুত করা। ধাপ 3, সঠিক সময়, ব্যাংকের প্রেজেন্টেশন পিরিয়ড বা মেয়াদ শেষ হওয়ার আগেই তা জমা দেওয়া। এবং ধাপ 4, সঠিক ব্যাংক, সবশেষে একটা নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত ব্যাংকের মাধ্যমে লেনদেন সম্পন্ন করা। এই 4টা মজবুত খুঁটির উপরই সম্পূর্ণ প্রক্রিয়াটা দাঁড়িয়ে থাকে। এই ফর্মুলাটার চূড়ান্ত ফলাফল কি? ফলাফল হল নিরাপদ পেমেন্ট এবং সফল রপ্তানি। এই 4টি ধাপ যদি কেউ কঠোরভাবে মেনে চলতে পারে, তবে তার সরাসরি একটা সুরক্ষিত এবং অক্ষত আয়ের দিকেই নিয়ে যাবে। কাগজে কলমে যে পরিমাণ রেভিনিউ বা আয় আশা করা হয়েছিল, ঠিক সেই পরিমাণ অর্থই লোকাল ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। কোনো হিডেন চার্জের ধাক্কা বা অযাচিত জরিমানার খড়গ সেই আয়কে আর একটু স্পর্শ করতে পারবে না। কাগজপত্রের উপর দক্ষতা অর্জন করা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ পণ্যটি উৎপাদন করা। একটু ভেবে দেখুন তো কথাটা। এই চমৎকার উক্তিটি রপ্তানি বাণিজ্যের সত্যিকারের এবং লুকানো একটা প্রকৃতির কথা অত্যন্ত গভীরভাবে মনে করিয়ে দেয়। ফ্যাক্টরিতে একটা বিশ্বমানের প্রোডাক্ট তৈরি করাই কিন্তু ব্যবসার শেষ কথা নয়, বরং সেই পণ্যের বিপরীতে তৈরি হওয়া প্রতিটি ডকুমেন্ট বা কাগজপত্রের নিখুঁত ব্যবস্থাপনা নিশ্চিত করাটাও ঠিক সমানভাবেই জরুরি।
কারণ দিন শেষে ভালো পণ্য শুধু শোনা মানে, কিন্তু এই কাগজগুলোই পকেটে অর্থের নিশ্চয়তা দেয়। যারা এই তাত্ত্বিক বিষয়গুলোকে বাস্তবে প্রয়োগ করতে চান এবং প্র্যাকটিক্যাল জ্ঞান আরও গভীরভাবে অর্জন করতে চান, তাদের জন্য এক্সপোর্ট বিজ প্ল্যাটফর্মটি হতে পারে একটা দারুণ সহায়ক জায়গা। বাস্তব এলসিকে স্টাডি এবং ধাপে ধাপে প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের জন্য সেখানে সাবস্ক্রাইব করা যেতে পারে। তো আজকের এই বিস্তারিত বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে একটা ছোট প্রশ্ন রেখে যেতে চাই, যেটা নিয়ে একটু ভাবা দরকার। আগামীকালকে শিপমেন্টের আগে লেটার অফ ক্রেডিটের প্রতিটি শর্ত কি আসলেই শতভাগ নিখুঁতভাবে যাচাই করা হচ্ছে?